আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি করছেন? ছোঁয়া আমতা আমতা করে বলে, ভালোবাসাবাসি করছি। সাদি ঘুম ঘুম কণ্ঠে উত্তর দেয়। গায়ে কাঁটা দিয়ে ওঠে ছোঁয়ার। ঘুম ঘুম কণ্ঠের কথা এরকম হয়, জানা ছিল না ছোঁয়ার, কখনো শোনা হয়নি আগে। ছাড়ুন প্লিজ, এমনিতেও। ছোঁয়া থেমেছে। সাদি মুচকি হাসে, সে হাসির অদ্ভুত শব্দ হয়। আবারও কেঁপে ওঠে ছোঁয়া। লোকটা জ্বালাচ্ছে কেন এত? এমনিতেও কি, কথা কমপ্লিট করো। ঘাড়ে না ঘষে বলে সাদি। ছোঁয়া শুকনো ঢোকিলে দুই হাতে সাদিকে ঠেলে উঠে দাঁড়ায়। ফ্লোরে শাড়িটা পরে আছে। ছোঁয়া সেটা নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। সাদি ছোঁয়ার বালিশটা টেনে নিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। ওয়াশরুমে দরজা বন্ধ করে তাতে পিঠ ঠেকিয়ে জোরে জোরে শ্বাসটা আনতে থাকে ছোঁয়া। ইস্কি যন্ত্রণাদায়ক অনুভূতি। ছোঁয়া আতঙ্কে আছে। শাশুড়ি মা কল করে বলেছে ঝামেলার কথা। এটাও বলেছে ছোঁয়াকে নিয়ে যাবে। সাদিকে ছাড়া থাকবে কি করে ও? দম বন্ধ হয়ে তো মরেই যাবে। গোসল সেরে চুলগুলো মুছতেও ভুলে গেছে ছোঁয়া। সাদির একটা শার্ট পরেছে এখন, কারণ এখানে ছোঁয়ার কোনো জামা নেই। শর্ট ফ্রকটা কিনেছিল ছোঁয়া, আর কালো শাড়ি গিফট করেছিল ইভা। বেলকনিতে দাঁড়িয়ে ফুরফুরে সকালটা উপভোগ করছে ছোঁয়া, আর সাথে টেনশন করছে। শাশুড়ি বোধহয় নামাজ পড়েই কল করেছে। ছোঁয়া গোসল সেরে ভোর হওয়ার পরেই কল পায়। হঠাৎ পাশে কার উপস্থিতি টের পায় ছোঁয়া। বুঝে যায় এটাই সাদি। বাড়িতে ঝামেলা হয়েছে। ছোঁয়া আকাশের দিকে তাকিয়ে বলে, ভাইয়া বলেছে। সাদিও ছোঁয়ার মতো দাঁড়িয়ে বলে, এবার কি হবে? ছোঁয়া সাদির দিকে তাকিয়ে বলে, কিচ্ছু হবে না, তুমি বাড়ি চলে যাবে বাবার সাথে। সাদি সোজা সাপটে বলে দেয়। ছোঁয়া গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নেয়। চাইলে সমাধান দিয়ে দিল বাস। আমি চলে গেলেই তো বেঁচে যান আপনি, তাই না? কাটকাট গলায় বলে ছোঁয়া। একদম তাই। সাদি উৎফুল্ল হয়ে বলে, থাকবই না আমি, এক্ষুনি চলে যাব। ছোঁয়া চলে যেতে নেয়। সাদি হাত ধরে ফেলে। ছোঁয়া মনে মনে খুশি হয়, এখন নিশ্চয়ই বলবে আমি তো মজা করেছিলাম ইডিয়েট। যাবে যাও, শার্টটা তো দিয়ে যাও। 1200 টাকা দিয়ে কিনেছি, ফ্রিতে পাইনি। ছোঁয়ার হাসি হাসি মুখটা চুপসে যায়। বড় বড় চোখ করে তাকায় সাদির দিকে। রাগে গজগজ করতে করতে সারা রুমময় পায়চারি করছে ছোঁয়া। খাটের এক কোণে আরামসে বসে বসে হাতের নখগুলো দেখছে মেঘা, যেন জীবনেও নখ দেখেনি। ছোঁয়া রাগ তরতর করে বাড়ছে। একে তো মেয়েটা কথা বলছে, তার উপর ছোঁয়াও ঠিক করে নিয়েছে আগে আগে কথা বলবে না। সাদি বেরিয়েছে অনেকক্ষণ হলো, কোথায় গেছে বলে যায়নি। খাবারটাও খেয়ে যায়নি, অবশ্য খাবেই বাকি, বিস্কিট ছাড়া তো কিছু নেই। সাদি চলে যাওয়ার পরপরই মেঘা এসেছে। না দেখে দরজা খুলেছিল ছোঁয়া, আর ডাইনিটা হুড়মুড়িয়ে ঢুকে গেছে। এখনো যাবার নাম নেই। সরাসরি বেডরুমে এসে পা গুটিয়ে বসেছে, যেন আর নামবেও না। মতলব সুবিধা ঠেকছে না ছোঁয়ার, খাপলা আছে কোনো। কিন্তু খাপলাটাকে ধরতে পারছে না। ছোঁয়ার পেটের মধ্যে কথা গজগজ করছে, কিন্তু বলছে না। ইচ্ছে করছে না এই মহিলার সাথে কথা বলতে। তারপর সাদির গুম হওয়া। আচ্ছা, ছেলে ধরা নিয়ে গেল নাকি? আরে ধুর, এত বড় দামড়া ছেলেকে ছেলে ধরা নেবে না, তাহলে গেল কোথায়? ঝগড়াও তো হয়নি, মেঘা আসবে এটা আগে থেকে আন্দাজ করে পালায়নি তো। পালাতেও পারে। যে হাড়ি ভীতু লোকটা। ছোঁয়ার পরনে এখনো সাদির সেই সাদা শার্ট খুলতেও ইচ্ছে করছে না। শার্ট খুলে পরার মতন কিছু নেইও। এখন থেকে ছোঁয়া ঠিক করে নিয়েছে সাদির শার্টই পরবে। দারুণ হবে ব্যাপারটা, টাকাও বেঁচে যাবে, ফ্রিতে সাদির ঘামের গন্ধও পাওয়া যাবে। সাদি, শার্ট কেন পরেছ? মেঘা গোমরা মুখ হয়ে বলে। ছোঁয়া দাঁড়িয়ে যায়, মেঘার দিকে তাকিয়ে ক্যাবলা মার্কা হাসি দেয়। তাহলে কি আপনার অর্ধেক জামাটা খুলে নিয়ে পরবো? থমথমে খেয়ে যায় মেঘা। টেনে টুনে জামাটা একটু নিচে নামানোর চেষ্টা চালায়। ছোঁয়ার আবারও পায়চারিতে মন দেয়। পায়চারি করলে টেনশন কমে, এমনটাই শিখেছে সিনেমা দেখে। কারণ সিনেমার ম্যাক্সিমাম হিরোরা টেনশনে বলে পায়চারি করে। এভাবে হাঁটছো কেন? মেঘা কাছুমাছু করে আবারও জিজ্ঞেস করে। ছোঁয়া কোমরে দুই হাত দিয়ে বড় বড় চোখ করে তাকায় মেঘার দিকে। আপনাকে দেখে খুশিতে নাচতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না, তাই পায়চারি করে নাচ আটকাচ্ছি। চিবিয়ে চিবিয়ে বলে ছোঁয়া। ও আচ্ছা। মেঘা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে। ছোঁয়া এবার এসে মেঘার পাশে বসে। মেঘা মুখের উপর পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে ছোঁয়ার দিকে একটু এগিয়ে বসে। তোমাদের মধ্যে কি কখনো কিছু হয়েছে? মেঘা জিজ্ঞেস করে।
ছোঁয়া ভ্রুকুচকে তাকায় মেঘার দিকে। আসলে মেঘা কিসের কথা বলছে সেটাই বোঝার চেষ্টা। কত কিছুই তো হয়েছে, তুমি কিসের কথা বলছো? ছোঁয়া সোজা সাপটা বলে, বলতে চাইছি রোমান্স টোমান্স। রিনি নিয়ে বলে মেঘা। ছোঁয়া এতক্ষণে বুঝতে পারে। ও মা, হবে না? কত আগেই হয়েছে প্রেগনেন্ট আমি, তুমি জানো না? 2 মাস চলছে। তোমার হাতটা দেখি, পেটের উপর রেখে দেখো, বেবি নড়ছে। ছোঁয়া মেঘার হাত টেনে দিতে যায়, মেঘা হাত গুটিয়ে নেয়। তুমি প্রেগনেন্ট? চোখ বড় বড় করে জিজ্ঞেস করে মেঘা। হ্যাঁ, দেখে মনে হয় না? ছোঁয়া গোল হয়ে বসে বলে, হয়। আনমনা হয়ে উত্তর দেয় মেঘা। এরই মধ্যে কলিং বেল বেজে ওঠে। ছোঁয়ার মুখে হাসি ফুটে ওঠে। এক দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। সাদি দাঁড়িয়ে আছে, এক হাতে শপিং ব্যাগ, অন্য হাতে খাবারের প্যাকেট। খাটে জুবুথুবু হয়ে গেছে, যে গরম পড়েছে ঘামারি কথা। ছোঁয়া গাল ফুলিয়ে সাদির হাত থেকে শপিং ব্যাগটা নেয়। কোথায় নিকনিক করতে গিয়েছিলেন? ভেঙচি কেটে বলে ছোঁয়া। সাদি উত্তর না দিয়ে ছোঁয়াকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দেয়। ছোঁয়া দরজা বন্ধ করে সাদির পাশে এসে দাঁড়ায়। যাও, লেবু শরবত করে নিয়ে এসো আমার জন্য। দেখছো না ক্লান্ত আমি। সাদি চোখ বন্ধ করে বলে। ছোঁয়া চুলগুলো টেনে দিয়ে চলে যায়। সাদি মুচকি হাসে। মেঘা গুটিসুটি পায়ে সাদির পাশে এসে দাঁড়ায়, মাথা নিচুও করে আছে। স্যার, ফাইলটা। মেঘা রিঙে নিয়ে বলে। সাদি মেঘাকে দেখে খানিকটা অবাক হলো। থপ করে চোখ খুলে সোজা হয়ে বসে। তুমি এখানে? ভ্রুকুচকে বলে সাদি। সন্ধ্যা চলে যাচ্ছি, তাই আপনাকে ফাইলটা দিতে এসেছিলাম। আর দেখা হবে না কখনো। সাদির গায়ের উপর এক প্রকার ফাইলটা ছুঁড়ে মেরে হনহনিয়ে চলে যায় মেঘা। মেঘার চোখ দুটো ভেজা ছিল। কি হলো এটা বুঝতে পারলো না কি সাদি? কান্না কেন করছে, আর চলেই বা গেল কেন? ছোঁয়া শরবত নিয়ে সাদির পাশে এসে দাঁড়ায়। আপনার শরবত। সাদির দিকে গ্লাসটা এগিয়ে দিয়ে বলে ছোঁয়া। সাদি দরজার দিকে তাকিয়ে গ্লাসটা হাতে নেয়। মেঘা এসেছিল? একবার চুমুক দিয়ে বলে সাদি। এসছিল, জিজ্ঞেস করছিল আমাদের মধ্যে রোম্যান্স হয়েছে কিনা। আমিও বলে দিছি আমি 2 মাসের প্রেগনেন্ট। সাদি সবে দ্বিতীয় চুমুক দেওয়ার জন্য গ্লাস মুখে নিয়েছিল। ছোঁয়ার কথা শুনে বিষম খায়। ছোঁয়া বড় বড় চোখ করে তাকায় সাদির দিকে। বিষম কেন খাইলেন? নিশ্চয়ই ডাইনিটা আপনাকে বকছে। সাদি কোনো রকমে কাশি আটকে দীর্ঘশ্বাস ফেলে। অন্যের বউ হলে পিঠে হাত বুলিয়ে দিত, কত আরাম, কত রকম করে আহ্লাদ করতো। আর এই মেয়ে সকালবেলা সিমিকে নিয়ে বাসায় চলে আসে সিফাত। 2 বার কলিং বেল চাপতেই সাবিনা বেগম দরজা খুলে দেয়। সিমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাবিনা বেগমকে দেখে পরি 2 হাত বাড়িয়ে দেয়। উনিও মুচকি হেসে কোলে তুলে নেয় পরীকে। সিফাত আর সিমির সাথে এক কথাও বলে না। ভেতরে এসো। সিফাত বলে গটগটিয়ে ভেতরে ঢোকে। সিমি ধীরে ধীরে পা ফেলে ভেতরে প্রবেশ করে। আজকে বাড়িটাকে বিয়ে বাড়ি মনে হচ্ছে। ঝিকিমিকি বাতি দিয়ে সাজানো হয়েছে। মেহমান এসেছে অনেক। সিমি বাসার রুমের সোফার পাশে মাথা নিচু করে দাঁড়ায়। কোথায় যাবে, কি করবে বুঝতে পারছে না। আশেপাশে চেনা কেউ নেইও, সব অচেনা মানুষ, যাদের কখনো দেখেনি সিমি। এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও তনুর রুমে, শপিংয়ে যাবে ও। কাল গায়ে হলুদ, অথচ এখনো কোনো শপিং করা হয়নি আমার মেয়েটার। তুমিও রেডি হয়ে যাও ওর সাথে। সাবিনা বেগম গম্ভীর গলায় বলে। সিমি ঠিক বুঝতে পারছে না উনি কি রেগে আছে। সিমি মাথা নাড়িয়ে তনুর রুমে চলে যায়। তনু এখনো ঘুমোচ্ছে। সিমি একপাশে গিয়ে বসে। তনুকে কি ডাকবে? এই বাড়িতে তো আগেও থেকেছে, কিন্তু এরকম অস্বস্তি তো কখনো হয়নি। হ্যাঁ, যেমন হচ্ছে কেন? তনু ওঠো, শপিং এ যাব আমরা। সিফাত তনুকে ডাকতে ডাকতে রুমে ঢুকে যায়। সিমি উঠে দাঁড়ায়। ভীষণ নার্ভাস লাগছে। তনু আড়মোড়া ভেঙে উঠে বসে। সিফাত সিমির দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। অন্যরকম লাগছে সিমিকে, কিন্তু কেন? কোনো সমস্যা হয়েছে কি? সিফাত মনে মনে ভাবে। ডাকিস কেন? তনু আবারও কোলবালিশ জড়িয়ে চোখ বন্ধ করে ফেলে। বলে, সিমিকে এখনো খেয়াল করেনি ও। শপিং এ নিয়ে যাব তোকে, জলদি ওঠ। তনুর থেকে কোলবালিশ নিয়ে বলে সিফাত। তনু বিরক্তিতে চোখ মুখ কুচকে তাকায়। সাথে সাথে সিমিকে দেখে তনু মুহূর্তে ঘুম উবে যায়। ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি। আপু, তুমি এসেছো? তনু এক লাফে উঠে জড়িয়ে ধরে সিমিকে। সিমিও আলতো হেসে জড়িয়ে ধরে তনুকে। জলদি কর, আর ওকেও তোর একটা ড্রেস দিস। বলে সিফাত চলে যায়।
তনু ঠাস করে সিমির কপালে চুমু দিয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। সিমি শব্দ করে হেসে ফেলে। পাগলি একটা। শাশুড়ি সিমিকে একটা মেরুন রঙের শাড়ি দেয়, ওটাই পরতে বলে দিয়েছে, কিন্তু শাড়ির সাথে ব্লাউজ দেয়নি। এবার পরবে কি করে? অস্বস্তিতে জিজ্ঞেসও করতে পারছে না। তনু গাউন পরেছে, আপাতত সে সাজুগুজু করাতে ব্যস্ত। আর বই, তার তো খোঁজই নেই, একবারও মায়ের কাছে আসেনি। সিফাত কোথায় জানে না সিমি, জানতে চাইও না। আপু দাঁড়িয়ে আছো কেন? যাও দ্রুত। তনু ফেস পাউডার মুখে মেখে সেটা ঘষতে ঘষতে তনুর দিকে তাকিয়ে বলে। ব্লাউজ তো নেই। রিনরিনি বলে তনু, নিজের উপর নিজেই পরম বিরক্ত। এরকম লজ্জা পাওয়ার কি আছে? এত লজ্জা কেন পাচ্ছে ও? তনু আলমারি খুলে নিজের একটা স্কিন কালার ব্লাউজ দেয়। তনু প্রত্যুত্তরে একটু মুচকি হেসে ওয়াশরুমে ঢুকে পড়ে। তনু শাড়ি পরতে সাহায্য করে সিমিকে, তারপর বেরিয়ে যায় রুম থেকে। সিফাতের নানা বাড়ি, দাদা বাড়ি থেকে সবাই এসেছে। ফুপি, খালা, যত আত্মীয় স্বজন আছে সবাই উপস্থিত। সিমিকে নিয়ে তনু ড্রয়িং রুমে আসতেই সাবিনা বেগম পরীকে কোল থেকে নামিয়ে সিমির দিকে এগিয়ে যায়। মুচকি হেসে সিমির হাতটা ধরে সব মেহমানদের মাঝখানে দাঁড় করিয়ে পরিচয় করিয়ে দেয় সিফাতের হবু বউ হিসেবে। সবাই খুব পছন্দ করে সিমিকে। সাদির শার্ট খুলতেই ইচ্ছে করছে না ছোঁয়ার। কি এমন হবে এই শার্ট পরে বাড়িতে গেলে? কিচ্ছু হবে না, কিন্তু এই কথাটা ওই গোমরা মুখটাকে কে বোঝাবে? হনুমান একটা। সাদি তখন শপিং ব্যাগে ছোঁয়ার জন্য গাউন নিয়ে এসেছে। সাদি আরামসে খেয়ে যাচ্ছে, ছোঁয়া অল্প অল্প খাচ্ছে। ভেতরে ভেতরে টেনশনে মরে যাচ্ছে। বাবা নিয়ে গেলে থাকবে কি করে ছোঁয়া? সাদিকে ছাড়া তো নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কিন্তু এই কথাটা তো এই গোমরা মুখ হনুমানটা বুঝলে তো। ছোঁয়া মুখ বাঁকিয়ে হাত ধুয়ে নেয়। খাওয়া শেষ, এখন তাড়াতাড়ি চেঞ্জ করে আসো, জলদি ফিরতে হবে আমাদের। সাদি মুখে রুটি পুড়ে চিবুতে চিবুতে বলে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আপনাকে বলতে হবে না। এক গ্লাস পানি সাদির মাথায় ঢেলে দিয়ে গটগট করে চলে যায় ছোঁয়া। সাদি চিবোতে ভুলে গেছে, ছোঁয়ার দিকে হতভঙ্গ হয়ে তাকিয়ে গেছে। এটা কি হয়ে গেল? এমন করলোই বা কেন? রাগার মতো কিছুই তো হলো না। এই মেয়েকে বুঝতে সাদির মনের উপর বীজটি করতে হবে, না হলে একে বুঝতে পারবে না। থালা বাসন সব সাদিকেই ধুতে হয়। কপাল করে বউ পেয়েছে, সারাদিন গাল ফুলিয়ে থাকবে আর কাজ সব সাদিকেই করতে হবে। চিন্তার বিষয় এটাই যে বেবি হলে কি করবে? অফিস, বাড়ি, বেবি ভাবতে সাদির গায়ে কাটা দিয়ে ওঠে। না বাবা, বেবির দরকার নেই, পিচ্চি বড় হলে বেবির কথা ভাবা যাবে। আপাতত এসব চিন্তা বাদ। টেবিল পরিষ্কার করে রুমে ঢুকে সাদি। ছোঁয়া এখনো গাল ফুলিয়ে বসে আছে, ড্রেস পাল্টায়নি। সাদির মেজাজ খারাপ হয়, তবুও দাঁতে দাঁত চেপে। যাওয়ার ইচ্ছে নেই নাকি? সাদি আলমারির উপর থেকে ব্যাগ নামিয়ে খাটের উপর রাখতে রাখতে বলে। ছোঁয়া হাতের কাছে থাকা বালিশটা সাদির দিকে ছুঁড়ে মারে। আমাকে তাড়াতে পারলেই তো বাঁচছেন আপনি। একটুও টেনশন নেই আপনার মধ্যে। এখান থেকে গেলেই যে বাবা আমাকে নিয়ে চলে যাবে, এটা আপনি জানেন না? ছোঁয়ার আগে পুষতে পুষতে চিল্লাই বলে। সাদি ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে জামা কাপড় গোছাতে মন দেয়। ছোঁয়ার চোখে এবার পানি চলে আসে। একটু চিন্তা হচ্ছে না মানুষটার? ফুপিয়ে ওঠে ছোঁয়া। সাদি দীর্ঘশ্বাস ফেলে জামা কাপড় রেখে ছোঁয়ার পাশে গিয়ে বসে। সবটা ঠিক হয়ে গেছে সিমি আর ভাইয়ার মধ্যে, আর তোমাকে নিতে চাইলেও আমি যেতে দিব নাকি? কমন সেন্স নেই তোমার? ছোঁয়ার মাথায় গাঁটটা মেরে বলে সাদি। ছোঁয়ার মুখে মুচকি হাসি ফুটে ওঠে, তবে সেটা প্রকাশ করে না। আগে কেন বলেননি? কষ্ট নিতে খুব ভালো লাগে। ছোঁয়া আবারও গাল ফুলিয়ে বলে। সবকিছু কি বলতে হবে? বুঝতেও পারো। আমি কম বুঝি। কম বুঝলে হবে না, বুদ্ধি বাড়াও। বাদাম এনে দিয়েন। বাদাম দিয়ে কি হবে? বাদাম খেলে বুদ্ধি বাড়ে। আচ্ছা, আনবনি। সাদি পরিপাটির চুলগুলো এলোমেলো করে দিয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে যায় ছোঁয়া। সাদি শব্দ করে হেসে ফেলে। দুপুরের আগে শপিং শেষ করে বাসায় ফিরে আসে সিমি, সিফাত আর তনু। বড্ড ক্লান্ত সিমি, তাই কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে চলে যায়। এখন একটু রেস্ট প্রয়োজন। সিফাত আর সিমির পেছন পেছন চলে আসে। মেরুন রঙের শাড়িতে দারুণ লাগছে সিমিকে। ইচ্ছে করছে বুকের মাঝখানে ঝপটে জড়িয়ে নিতে। ইচ্ছেটাকে পূরণ করার জন্যই সিমির পিছু নেয়া। আপাতত সিফাতের রুমটাকেই নিজের রুম মেনে নিয়েছে সিমি। এত মেহমানের মধ্যে নিজের আলাদা রুম আশা করা ঠিক না। রুমে এসে ফুল স্পিডে ফ্যান ছেড়ে বিছানায় গা এলিয়ে দেয় সিমি। যে গরম পড়েছে, জান বেরিয়ে যাওয়ার উপক্রম। চোখ দুটো সবে বন্ধ করেছে, আর তখনই কেউ ধাপ করে সিমির পাশে শুয়ে পড়ে। হকচকিয়ে উঠে সিমি। দ্রুত উঠে বসতে নিলে কেউ একজন দুই হাতের শক্ত বাঁধনে আবদ্ধ করে ফেলে। ভ্রুগুজকে লোকটার দিকে তাকায় সিমি।
সিফাত চোখ বন্ধ করে মুচকি হাসছে। সিমি মুখ বাঁকিয়ে সিফাতের হাত সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। সিমির মোচড়ামুচড়ি দেখে সিফাত আরও একটু শক্ত করে ধরে। সিমি চোখ পাকিয়ে তাকায় সিফাতের দিকে, কিন্তু কোনো কাজে দেয় না, কারণ সিফাত দেখছেই না। কি অসভ্যতামি হচ্ছে, চিৎকার করব আমি? সিমি রিনরিনিয়ে বলে, আজ ইউ আর ইউজ। চোখ খুলে সিমির দিকে তাকিয়ে সিমির নাক টেনে দিয়ে বলে সিফাত। সিফাত ছাড়া দিয়ে সিফাতের হাত সরিয়ে দেয়। বাবা, তুমি এটা কি করছো? পরীর কণ্ঠ শুনে এক লাফে উঠে বসে সিফাত। সিমির হাত পা কাঁপছে। ছি ছি, মেয়ে কি ভাবলো? সিফাত ঘাবড়ে গিয়ে মাথা চুলকায়। তুমি মায়ের সাথে কি করছিলে? পরী সিফাতের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কপাল কুঁচকে বলে। সিমি চোখ মুখ খিচে বন্ধ করে আছে। এখন কি বলবে? মেয়ে যদি সবাইকে বলে দেয়? মানে তোমার হয়েছে কি? সিফাত একটু হাসার চেষ্টা করে বলতে যায়। পরী হাত তুলে থামিয়ে দেয় সিফাতকে। আমি বুঝে গেছি তুমি কি করেছো। সিফাত চোখ বড় বড় করে তাকায়। সিমি থাপ করে চোখ খুলে, কি বুঝলো পিচিটা? আমি সবাইকে বলে দেবো, এখনই বলে আসছি। বলেই পরী এক দৌড়ে চলে যায়। সিফাত ডাকতে গিয়েও থেমে যায়। একে থামানো সম্ভব না। একটা কবরস্থানের সামনে গাড়ি থামায় সাদি। ছোঁয়া কপালে 3টে ভাঁজ পেলে সাদির দিকে তাকায়। এখানে কেন নিয়ে আসলো বুঝতে পারছে না। সাদি চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে, তারপর ছোঁয়ার দিকে তাকায়। মিঠির শেষ পরিণতি শুনবে না? তাচ্ছিল্য হেসে বলে সাদি। ছোঁয়া নড়ে চড়ে বসে। মানুষের জীবন খুব অদ্ভুত। আজ আছে, কাল নাও থাকতে পারি। তাই আজকেটাকে আজকের মতো করে উপভোগ করতে হয়। কালকের জন্য ফেলে রাখতে নেই, কারণ কাল তুমি সেটা করার জন্য নাও থাকতে পারো। কলেজে সবার সামনে মিঠিকে থাপ্পড় মেরে খুব ভুল করেছিলাম আমি। সেটা কয়েক মিনিটে উপলব্ধি করতে পেরেছিলাম। আমার উচিত ছিল তখনই মিঠির পিছনে গিয়ে ওকে সরি বলা, কিন্তু আমি সেটা না করে কালকের জন্য ফেলে রাখলাম। পরের দিন জানতে পারলাম মিঠির বিয়ে। তখন বুঝতে পারলাম কেন ও সবার সামনে প্রপোজ করেছিল। বিয়ে হয়ে যাচ্ছে, ভেবেছিল মনের কথা চেপে না রেখে বলে দেওয়াই উচিত। এক বুক আশা নিয়ে এসেছিল মেয়েটা। পরে শুনেছিলাম বিয়েও হয়ে গেছে। মনে মনে খুশি হয়েছিলাম আর প্রাণ ভরে দোয়া করেছি যেন মেয়েটা সুখী হয়। কিন্তু তার কয়েকদিন পর মিঠির ছোট বোন কল দিয়ে বলল ও নাকি মারা গেছে। আমি যেন গিয়ে দেখে আসি। ভীষণ খারাপ লেগেছিল আমার। কি করব বুঝতে পারছিলাম না। মনে মনে আগেই ভেবেছিলাম শ্বশুর বাড়িতেও বানিয়ে নিতে পারবে না। তারপর ওদের বাড়িতে চলে যাই শেষবার দেখতে। জানতে পারি চলন্ত গাড়ি থেকে পড়ে গেছিল। হয়তো বেঁচে থাকার ইচ্ছেটাও শেষ হয়ে গেছিল। তবে শুধুমাত্র আমার জন্য আমি এটা মানতে পারি না। হয়তো অন্য আরও কোনো কারণ ছিল, কিন্তু সেটা আমার অজানা। মিঠির রক্তমাখা মুখটা দেখে ভীষণ কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল ইস, যদি মেয়েটাকে বুঝতাম, যদি মেয়েটাকে ভালোবাসতে পারতাম, তাহলে মেয়েটা বেঁচে যেত। থামি সাদি। ছোঁয়ার চোখ দুটো ভিজে উঠেছে। ভীষণ ভালো ছিল মিঠি। ওর পরিবার যদি একটাবার জিজ্ঞেস করতো তুমি কি চাও, তাহলে হয়তো মেয়েটা এখনো বেঁচে থাকতো। বেলি ফুলের মাথায় মিঠি নিজের গাছের ফুল দিয়ে গাছত। ওর বোন বলেছে আমার জন্যই নাকি গাছটা লাগিয়েছিল। গাছটা এখনো আছে, সেই গাছে এখনো ফুল ফোটে, শুধু গাছটার যত্ন নেওয়া মানুষটা নেই। মিঠির বোন নিয়ম করে মালা গেঁথে পাঠিয়ে দেয় আমার কাছে, আমিও নিয়ে নিই। মেয়েটা তো নেই, ওর স্মৃতিটুকু থাক না। সাদি দীর্ঘশ্বাস ফেলে। চলো মিঠির জন্য দোয়া করবে। সাদি ছোঁয়ার হাত ধরে মিঠির কবরের পাশে গিয়ে দাঁড়ায়। বাড়িতে কবর না দিতে বলেই মরেছিল মিঠি, তাই এই শহরের একটা কবরস্থানে ওকে রাখা হয়েছিল। সাদি মিঠির কবরের পাশে একটা বেলি ফুলের গাছ লাগিয়েছে, সেখানেও ফুল ফুটেছে। 4-5টা ফুলের গন্ধে মোমো করছে। ছোঁয়া দোয়া করে মিঠির জন্য। মনটা খারাপ হয়ে যাচ্ছে মিঠির জন্য। মেয়েটা নিশ্চয়ই সাদিক আল্লাহর কাছেও চেয়েছিল। নিশ্চয়ই কি চেয়েছিল, ও এত চেয়েও পেল না, আর ছোঁয়া ফ্রিতেই পেয়ে গেছে। এখনো তো ছোঁয়া উচিত বুকের মাঝখানে ঝাপটে ধরে রাখা। একটু অবহেলা করা যাবে না। ভালোবাসা সবাই পায় না, যে পায় তার উচিত যত্ন নেওয়া। ছোঁয়া পেয়ে গেছে, পট্ট কপাল করে এসেছিল ছোঁয়া। বুক ভরে শ্বাস টানে ছোঁয়া। সাদি বেলি ফুলের গাছের নিচ থেকে ঘাস সাফ করেছে, 2-একটা দূর্বা গাছ লাগিয়েছে। ছোঁয়া গিয়ে সাদির পাশে বসে। ছোঁয়া। সাদি ডাকে ছোঁয়া চমকে ওঠে। এতটা কোমল স্বরে কখনোই ডাকেনি সাদি। বলুন। সাদি মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে ছোঁয়া। তুমি কি রাগ করেছো?
সাদিও ছোঁয়ার দিকে তাকিয়ে বলে। রাগ কেন করব? সাদিকটা হাসার চেষ্টা করে। চলো। ছোঁয়ার হাত ধরে চলে আসে। গাড়িতে বসে এক পলক তাকায় কাপড়টার দিকে। মনে হচ্ছে সেখানে মিথি বসে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। হয়তো দেখেছে মেয়েটা কত লাকি, কত সহজেই পেয়ে গেল সাদিকে। আর মিথি। সাদি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে চলে যায়। শফিকুল সিমির দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। এই মুহূর্তে সিমিদের বাড়িতে সিমির হাত ধরে দাঁড়িয়ে আছে সোহেল চৌধুরী। তিনি নিতে এসেছেন শফিকুল আর নাজমা বেগমকে, কিন্তু ওনারা যাবেন কিনা বোঝা যাচ্ছে না, কারণ তখন থেকে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। না বলছে ভেতরে আসতে আর না বলছে বসতে। সোহেল শুকনো কাশি দিয়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। না মানে একটু বসবো। সোহেল একটু হাসার চেষ্টা করে বলে। শফিকুল গম্ভীর হয়ে দরজা থেকে সরে দাঁড়ায়। সোহেল সিমির হাত ধরে ভেতরে যায়, আর দুটো চেয়ার পাতা ছিল সেখানে বসে পড়ে, আর সিমিকেও বসতে বলে। দেখুন বিআই, যা হবার হয়ে গেছে। আপনার মেয়েও সবটা মেনে নিয়েছে। এখন আপনি অমত করবেন না? বাচ্চা আছে ওদের একটা। এখন যদি ওরা আলাদা হয়ে যায়, বাচ্চাটা তো এতিম হয়ে যাবে। শফিকুল কিছু না বলে ওদের সামনে চেয়ার টেনে বসে। ভেবে দেখুন একবার, ছেলে মেয়ের সুখের ব্যাপার এটা। মেনে নিলাম। একটু হেসে বসে বলে শফিকুল। সোহেল তৃপ্তির হাসি হাসে। ছাকা অবশেষে সিমিও বাবাকে জড়িয়ে ধরে। তনুর বিয়ে সম্পূর্ণ হলো, তার সাথে সিফাত আর সিমিরও বিয়ে দেওয়া হয়েছে। দু জোড়া বিয়ে। এদের বিয়ে দেখে ছোঁয়ার মন খারাপ হয়ে গেছে। আর যদি ছোঁয়া আর সাদিরও আবার বিয়ে হতো কত ভালো হতো। রিসেপশনে দুই বউকেই বসানো হয়েছে। দুজনের মাঝখানে পরি বসে আছে। সিফাত আর সাগর মানুষজনদের খাবার সার্ভ করছে। ছোঁয়া একপাশে দাঁড়িয়ে আছে, মুখটা মেঘলা আকাশের মতো। টুকটুকে লাল লেহেঙ্গা পরে ভারী গহনা মেকআপ নিয়ে, মুখ কালো, ঠিক মানাচ্ছে না। কি হয়েছে মহারানীর? সাদি ছোঁয়ার পাশে এসে দাঁড়িয়ে বলে। ছোঁয়া সাদির দিকে এক পলক তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। আমাদের বিয়েটা আবার হলে কি হতো? ভারী গলায় বলে ছোঁয়া। সাদি একটু হাসে, ছোঁয়ার মাথায় চাটি মারে। বিয়েটা না হোক, বাসুর কিন্তু আমাদেরও হচ্ছে। ছোঁয়া মাথা নিচু করে ফেলে। ভীষণ লজ্জায় ফেলে মানুষটা। এভাবে কেউ বলে? ছোঁয়ারও তো লজ্জা লাগে, হনুমান একটা। ছোঁয়া চুপসানো মুখ দেখে হাসতে হাসতে চলে যায় সাদি। 3টা রুম সাজানো হয়েছে, সবগুলো রুম একই ধাঁচের সাজানো। মুড ভালো হয়ে গেছে ছোঁয়ার। ইস, লোকটা যে কি করে না। 3টে রুমেই চক্কর দেওয়া শেষ ছোঁয়ার। এবার নিজের রুমের বসে লজ্জায় নীল লাল হচ্ছে। সাবিনা বেগম ভীষণ খুশি। ওনার খুশি যেন উপচে উপচে পড়ছে। সবার সাথে হেসে হেসে কথা বলছে। ছেলের বউদের গল্প শোনাচ্ছে। পরি কার রুমে থাকবে ভাবছে, মা বাবার সাথে। কিন্তু এত সাজানো রুমে থাকতে ইচ্ছে করছে না। সাদি বাবার রুমও সাজানো, তাহলে থাকবে কোথায়? দাদিমার রুমে তো থাকাই যায়। হেসে ওঠে পুরী। বিছানা থেকে নামতে যাই, তখনই সিমি হাত ধরে পুরী। কোথায় যাচ্ছ? পরি সিমির থেকে হাত ছাড়িয়ে কপালে চুমু দেয় মায়ের। আমি দাদিমার কাছে থাকবো। বলেই নেমে যায়। দীর্ঘশ্বাস ফেলে সিমি। মেয়েটা থাকলে ভালোই হতো। পুরী যাওয়ার একটু পরেই সিফাত আসে। বুকের ভেতর ধক করে ওঠে সিমির। একটু গুটিসুটি হয়ে বসে। সিফাত দরজা আটকে শিরওয়ানি খুলে সিমির সামনে বসে। তোমার হাতটা দাও। সিফাত হাত বাড়িয়ে দিয়ে বলে। সিমি শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা হাতটা এগিয়ে দেয়। সিফাত তাতে একটা আংটি পরিয়ে দেয়। চুমু খায়। আজ থেকে আমাদের নতুন করে পথ চলা শুরু। ছোঁয়া সবার ঘরে উকি মারছে। আসল ব্যাপার হলো গুনে দেখবে কার রুমে কয়টা গোলাপ লাগানো হয়েছে। কিন্তু সবাই রাখা বন্ধ করে দিয়েছে। সাদি ছাদ থেকে নাচছিল। ছোঁয়াকে উকি দিতে দেখে ছোঁয়ার দিকে এগিয়ে যায়। এখানে কি করছো তুমি? কত কিছু আপনাকে বলবো। কেন? ছোঁয়া মুখ বাঁকিয়ে বলে। সাদিও মুখ বাঁকায়। চলো রুমে। কেন? আমাদের কয়টা বেবি হবে সেটা গুনতে। সাদি পাঁজা করে কোলে তুলে নেয় ছোঁয়াকে। ছোঁয়াও পরম যত্নে গলা জড়িয়ে ধরে সাদি। শুরু হয় নতুন অধ্যায়ের সূচনা, যেখানে থাকবে শুধু ভালোবাসা। অন্যরকম তুমিটাকে আমার তুমি বানিয়ে নেওয়ার প্রচেষ্টা।